করি ভালো আছেন, ভালো থাকবেন না বা কেন, আপনি তো সবসময় ভালোর তলে। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ঘটনাটি আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে। আমি মেহেদী হাসান, টঙ্গী গাজীপুর থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করছেন, সেটা আমি শেয়ার করছি না। তারপরে তিনি লিখছেন, ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটি আমার এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করা। অজানা কোনো এক কারণে তার নাম বলতে বারণ। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। বলছি তার ভাষায়। সে রাতে আমি ঘুমোতে পারিনি। মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল, এক অজানা আকর্ষণ টানছিল আমাকে সেই পুরনো কুটিরের দিকে, যেখানে কেউ যেতে চায় না। গ্রামের এক কোণে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে আছে কুটিরটি। কত বছর আগে তৈরি হয়েছিল কেউ জানে না। অনেকে বলে ওটা আসলে এক সময় কোনো ধনী জমিদারদের শিকার কুঠি ছিল। আবার কেউ বলে এটা ছিল এক সাধুর আশ্রম, সেখানে সে তপস্যা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুটিরটি ভেঙে পড়ে যেতে থাকে, আর ধীরে ধীরে এক ভয়ানক কাহিনীর জন্ম হয়। কুটিরের দেয়ালগুলো ভাঙাচোরা, ফাটল ধরা কাঠের খুঁটিগুলো যেন এক একটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লতাগুলো ছেয়ে গেছে চারপাশ, আর জানালাগুলো ভাঙা। মাঝে মধ্যে বাতাসে জানালার পাল্লাগুলো এমন ভাবে নড়ে ওঠে যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে। অনেকেই বলে রাতে ওখান থেকে চাপা ফিসফিস শব্দ আসে, আর কখনো কখনো শোনা যায় কারো কান্নার আওয়াজ। সবাই বলে ওখানে জিনের বাস, কিন্তু আমি ভয় পাই না, কখনো পাইনি। তাই ঠিক করলাম আমি নিজেই যাব, নিজেই দেখব সত্যি কিনা। চাঁদের আলো মাটিতে পড়েছিল সোনালি ছাপ রেখে। বাতাস নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। আমার হাতে ধরা একটা লণ্ঠন, আর এক হাতে লাঠি। ধীরে ধীরে এগিয়ে গেলাম কুঠিটার দিকে। বুকের ভেতর কেমন যেন ধুকফুক করছিল, কিন্তু পা থামায়নি। কুটিরের সামনে এসে দাঁড়াতেই একটা গা ছমছমে অনুভূতি হল। জায়গাটা একেবারে নীরব, যেন শত বছরেও এখানে কেউ আসেনি। দরজার কাঠ পুরনো, একটু চাপ দিতেই কড়াপ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই দেখি ধুলোয় ঢাকা একটা পুরনো খাট, ভাঙা চেয়ার, আর মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন। মনে হলো এখানকার সময় থমকে গেছে। তখনই হঠাৎ বাতাসটা যেন থেমে গেল। মনে হলো আমার আশেপাশে কেউ আছে। পেছন থেকে অদ্ভুত একটা শব্দ আসলো। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া মূর্তি। তার চোখ দুটো দুধ সাদা, মুখে এক অস্বাভাবিক হাসি। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? ওটা ধীরে ধীরে এগিয়ে এলো, খুব ধীর গলায় বলল, আমি সেই যে শত বছর ধরে এখানে আছে। আমার গা শিউরে উঠল। পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পা আটকে গেল। সেই ছায়া আরো এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে এসেছো কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি জানতে চাই সত্যি এখানে জিন আছে কিনা। ওটা হেসে উঠল। সে হাসির শব্দ প্রতিধ্বনিত হল। তারপর বলল, তুমি যা চেয়েছ তাই পাবে। এরপর কি হলো আমি জানি না। আমি কিছুই মনে করতে পারছি না। পরদিন সকালে আমাকে কুঠির সামনে পড়ে থাকতে দেখা গেল। আমার চোখ দুটো তখন ছিল অস্বাভাবিক লাল, মুখে এক অদ্ভুত হাসি। গ্রামের লোকজন খুঁজে পায় আমাকে। এখনো মাঝে মাঝে আমি ফিসফিস করে বলি, আমি সত্যিটা দেখেছি, আমি সত্যিটা জানি, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘটনার পরদিন থেকে আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। আমি আর আগের মতো নেই। গ্রামের লোকেরা আমার দিকে তাকালে কেমন যেন ভয় পায়। আমার শরীরে সবসময় একটা অস্বাভাবিক শীতল অনুভূতি লেগে থাকে, আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার পাশে বসে আছে। আমার মা প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা। এক রাতে আমি ঘুমাচ্ছি,
ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে দেখি মা পাশে দাঁড়িয়ে কাঁপছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা থরথর করে বলল, মুখের উপরে একটা ছায়া ছিল, যেন কেউ ফিস করে কিছু বলছিল। আমি ভয় পেলেও কিছু বললাম না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার চোখের চারপাশে কালো ছায়া, শরীর কেমন শুকিয়ে গেছে, আর আমার মুখে সব সময় একটা অদ্ভুত হাসি লেগে থাকে। এরপর রাতের বেলা আমার ঘরে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। মাঝে মাঝে মনে হতো আমার পাশে কেউ বসে ফিস করছে, আবার কখনো জানালার পাশে অদ্ভুত ছায়া দেখতাম। আমি ভয় পেতে শুরু করলাম। এক রাতে ঘুমের মধ্যে আমার শরীর হঠাৎ কেমন শক্ত হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। চোখের সামনে একটা কালো ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে হলো আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ ছায়াটি বলল, তুমি আমার কুটিরে যাবে? আমাদের তোমাকে অনেক কিছু বলার আছে। আমি ঘুমের ঘোরে মাথা নাড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাতের তালুতে এক অদ্ভুত চিহ্ন, মনে হলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর পেছনে ফেরার উপায় নেই, আমাকে কুটিতে যেতেই হবে। আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি আবার কুটিরে গেলাম। এবার কেবল কৌতূহল নয়, একটা রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে গেল সেই পুরনো স্থানে। দরজা ঠেলে ঢুকতেই দেখি আগের মতো সবকিছু ধুলোয় ঢাকা, কিন্তু এবার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে, যেন পোড়া কাঠ আর ধূপের মিশ্রণ। হঠাৎ আমি মেঝেতে খেয়াল করলাম এক দুই জায়গায় ধুলো নেই, সেখানে স্পষ্টভাবে একটা বৃত্ত আঁকা, আর তার মাঝখানে ছোট্ট একটা দরজার চিহ্ন। বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ করতে লাগলো। আমি হাত দিয়ে মাটি সরাতে দেখলাম একটা কাঠের দরজা। আমি দরজা খুললাম, আর তার নিচে দেখলাম অন্ধকারে ঢাকা এক সিঁড়ি। নিচ থেকে আসছে চাপা ফিসফিসানি আর শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি জানি আমাকে নিচে নামতেই হবে। আমি ধীরে ধীরে সেই অন্ধকার সিঁড়ির দিকে এগোলাম। হাতের লণ্ঠনের আলো ঝিমিয়ে আসছে, আর চারপাশের শীতল বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। নিচ থেকে ভেসে আসা ফিসফিসানির শব্দ স্পষ্ট হতে লাগলো, যেন কেউ নিচে দাঁড়িয়ে আমার আসার অপেক্ষা করছে। প্রথম ধাপ পেরোনোর পরেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দ্বিতীয় ধাপে পা রাখতেই পেছন থেকে দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি থমকে দাঁড়ালাম, কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না। আমি ধীরে ধীরে নামতে লাগলাম। একসময় সিঁড়ি শেষ হলো, আর আমি এক বিশাল গুহার ভেতর পৌঁছালাম। দেওয়ালে পুরনো লণ্ঠন জ্বলছে। তার ফিকে আলোয় আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। গুহার মাঝখানে পাথরের বেদির ওপর বসে আছে সেই ছায়ামূর্তি। আগের সেই দুধ সাদা চোখ, মুখে সেই অস্বাভাবিক হাসি, কিন্তু এবার তার চারপাশে ছায়ার মতো আরো কিছু অবয়ব দেখতে পেলাম। তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু তারা যেন আমার দিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার স্বর গভীর, ভয়ঙ্কর। তুমি ফিরে এসেছ। আমরা জানতাম তুমি আসবে, কারণ তুমি এখন আমাদের একজন। আমার শরীর জমে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা কি? আমি কি চাইলে এখান থেকে যেতে পারবো? হেসে উঠল ওরা। গুহার দেয়ালগুলোতে সেই হাসির প্রতিধ্বনি ঘুরে বেড়ালো। তুমি আর আগের মতো নেই। কুটির তোমাকে গ্রহণ করেছে। তোমার রক্তে এখন আমাদের ছোঁয়া লেগেছে। তুমি পালাতে পারবে না। আমি আতঙ্কে পিছু হটতে চাইলাম, কিন্তু আমার পা যেন জমে গেছে।
তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতরে কথা বলতে লাগলো, এক নারী কণ্ঠ, গভীর আর মায়াময়। তুমি যদি এখান থেকে বের হতে চাও তবে সত্য জানতে হবে। এখানে কেন এসেছিলে মনে আছে? আমি মনে করতে চেষ্টা করলাম। হ্যাঁ, আমি এসেছিলাম কৌতূহল থেকে, কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গার সঙ্গে আমার গভীর কোনো সম্পর্ক আছে। নারী কণ্ঠ বলল, এই কুটির এক সময় আমার ছিল। আমি এক অভিশপ্ত সাধককে আশ্রয় দিয়েছিলাম। সে অন্ধকার শক্তির সাধনা করত। এক রাতে সে নিজেকে অমর করার জন্য এক ভয়ানক আচার শুরু করে। আমি তাকে বাধা দিতে চাই, কিন্তু সে আমাকে হত্যা করে এই কুটিরে বেঁধে রাখে। সেই রাত থেকে আমি এখানেই আছি, অন্ধকারের মাঝে। আমি শ্বাস আটকে শুনছিলাম। নারী কণ্ঠ আবার বলল, তুমি মুক্ত হতে চাও? তবে আমাকে মুক্ত করো। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে? নারী কণ্ঠ বলল, বেদির উপর রাখা লাল পাথরটা দেখেছ? ওটা ভেঙে দাও। আমি তাকিয়ে দেখি বেদির ওপর একটা ছোট লাল পাথর রাখা। আমি দ্বিধান্বিত হলাম, কিন্তু তখনই ছায়া মূর্তিটি আমার দিকে এগিয়ে এলো। ওটা ছুঁবে না। কিন্তু আমি আর সময় নষ্ট করলাম না। ঝাঁপিয়ে পড়ে লাল পাথরটা হাতে নিলাম আর শক্তি দিয়ে মাটিতে ছুঁড়ে মারলাম। এক মুহূর্তের জন্য সবকিছু নিঃশব্দ হয়ে গেল। তারপর একটা বিকট চিৎকার, বাতাস কাঁপিয়ে তুলল। গুহার দেওয়ালে ছায়াগুলো মোচড়াতে লাগলো, আর সেই ছায়ামূর্তি যন্ত্রণায় কাঁতরাতে লাগলো। আমি দেখতে পেলাম ধোঁয়ার মতো একটা সাদা আলো বেরিয়ে এসে গুহার ছাদ ভেদ করে ওপরে উঠে যাচ্ছে। নারীকণ্ঠ মৃদু স্বরে বলল, ধন্যবাদ, এখন তুমি মুক্ত। গুহার ভেতর থেকে এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ হল, আর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমি কুটিরের বাইরে পড়ে আছি। কুটিরটা আরো ধ্বংসপ্রাপ্ত, যেন শত বছর ধরে কেউ সেখানে আসেনি। গ্রামের লোকেরা আমাকে দেখে এগিয়ে এলো, কিন্তু তারা আমাকে চিনতে পারল না। আয়নায় নিজেকে দেখে আমিও চমকে উঠলাম। আমার চোখের কালো ছায়া উধাও, মুখের অস্বাভাবিক হাসিটা চলে গেছে। আমি আবার স্বাভাবিক, কিন্তু আমি জানি সেই ছায়ামূর্তি আর ফিরে আসবে না। কুটিরের অভিশাপ শেষ হয়েছে। আমি আর কখনো সেখানে ফিরে যাইনি, কিন্তু আজও রাতে বাতাসে কখনো কখনো শুনতে পাই একটা ফিসফিসানি। ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন, সমাপ্তি টানেননি। ঘটনাটা খুবই অদ্ভুত, অন্যরকম। আমি যখন পড়ছিলাম তখন আমি প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম সামনে। এবং আমি জানি না যে এত চমৎকারভাবে তিনি লিখেছেন সেটা কিভাবে সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লিখেছেন টঙ্গী থেকে, এবং আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। আপনি ঘটনা পাঠাবেন সেই বিশ্বাস রেখেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যারা এতক্ষণ ধরে উপভোগ করলেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে বা এই ঘটনা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও কমেন্ট সেকশনেই জানাবেন আশা রাখি। আমি আবারও অনুরোধ করব, যারা আমাদেরকে শুনছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আপনারা সবাই শেষ মুহূর্তে ঘুমানোর আগে ভূত.com শুনছেন, এটা অনেক বড় পাওয়া। আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ভালো কিছু আপনাদেরকে সবসময় উপহার দিতে পারি সেজন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞাসা করলাম
বললাম না, কারণ আপনি সর্বদাই ভালোর দলে। আমার নাম মাশরাফি মিরান শান্ত। আমার বাড়ি কুড়িগ্রাম জেলার বলদিয়া ইউনিয়নের কোন একটি গ্রামে। বর্তমানে আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। যে ঘটনাটা বলতে চলেছি সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। ভূত.com পাঠানো এটি আমার প্রথম ইমেল। স্টুডিওতে যাওয়া সম্ভব হবে না বিধায় আমি লিখে পাঠালাম। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আর না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু সত্যটা চাপা পড়ে যাবে। দিনটা ছিল গত বছরের মে মাসের 12 তারিখ, বৃহস্পতিবার। গ্রাম্য এক ক্রিকেট টুর্নামেন্ট থাকায় সেই টুর্নামেন্ট খেলতে চলে গিয়েছিলাম পাশের এক গ্রামে। আপনারা দয়া করে কেউ বৃহস্পতিবার গত বছর মে মাসের 12 তারিখ এটা মেলাতে যাবেন না। আমাদের এখানে অনেক ঘটনায় আসে যেগুলো হয়তো 1 বছর বা 2 বছরের পুরনো, সুতরাং সেই হিসেবে ক্যালেন্ডারের পাতা মেলাতে গেলে সমস্যা। যাই হোক, আমি আবারও পড়ছি। সন্ধ্যার দিকে খেলা শেষ করে রওনা হতে হতে প্রায় 7:30 মতো বেজে যায়। আমার সাথে যারা গিয়েছিল, অর্থাৎ আমার ফ্রেন্ড, ওদের সবারই বাড়ি ছিল আমার বাড়ির অনেক পেছনে, অর্থাৎ তাদের সবার বাড়ি পার করে তারপর আমার বাড়ি যেতে হবে। আমরা খেলার মাঠ থেকে রওনা দিয়েছিলাম মোট 6 জন, কিন্তু একে একে সবার বাড়ি এসে যাওয়ায় সবাই বাড়ি ফিরছিল আর আমি একা হয়ে যাচ্ছিলাম। যখন আমি আমার গ্রামের প্রবেশ মুখে, তখন আর আমার পেছনে কেউ নেই। যে যার মতো বাড়ি চলে গিয়েছে। মোবাইলটা বের করে দেখি রাত 9:10। সময়টা সামান্য মনে হলেও গ্রামের মানুষদের কাছে এটা অনেক রাত। খেলাধুলার সামগ্রীগুলো বাড়ি থেকে আনা স্কুল ব্যাগটাতে ভরে তা পেছনের কাঁধে ঝুলিয়ে এই নিস্তব্ধ রাতে একা একা হেঁটে চলছিলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই আমার একমাত্র সম্বল। যেহেতু আমি এই গ্রামেরই ছেলে, সেহেতু গ্রামের সকল রাস্তাঘাট ও চারপাশের সকল ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা ছিল। তখন পর্যন্ত কোনো প্যারানরমাল বিষয় যে ঘটতে পারে এই চিন্তা আমার মাথায় আসেনি। আসবেই বা কি করে? তখন তো আমি মোবাইল চালানোতে পুরোটা মগ্ন ছিলাম। এক পর্যায়ে খেয়াল করলাম মোবাইলের চার্জ একদম 10%-এর নিচে নেমে এসেছে। চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইল চালানো বন্ধ করে শুধু ফ্ল্যাশটা জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। যখনই মনোযোগটা মোবাইল থেকে সরিয়ে হাঁটার দিকে দিয়েছি, তখনই আমার মাথায় এলো, এতটা পথ আমি একা যাব কিভাবে? রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। চারপাশ একবার ভালোভাবে তাকিয়ে আবার হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে পায়ে হেঁটে আমার বাড়ি যেতে সময় লাগবে মোটামুটি 20 মিনিট। পার করতে হবে মোট 3টা ধাপ। মিনিট 5 হাঁটলেই সামনে পড়বে ছোট্ট একটা দোকান, যে দোকানটি এত রাতে খোলা থাকার কোনো প্রশ্নই আসে না। দোকান পেরিয়ে সামনে এগুলো দেখা মিলবে মস্ত একটা পুকুরের, আর সর্বশেষ একটা বাঁশ ঝাড় পেরিয়ে আমার বাড়িতে ফিরতে হবে। দোকান আর পুকুর নিয়ে তেমন একটা চিন্তা ছিল না, কিন্তু সেই ঘন বাঁশ ঝাড় পার করব কিভাবে, এটাই ছিল আমার ভুল চিন্তার বিষয়। কেননা এই বাঁশ ঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা বাড়ির বয়স্কদের মুখ থেকে শুনেছি। মনে মনে ঠিক করলাম, যদি খুব বেশি একটা ভয় পাই, তাহলে বাড়ির কাছাকাছি এসে বাড়িতে একটা ফোন দিয়ে কাউকে এগিয়ে আসতে বলবো। রাতের ঠান্ডা আবহাওয়ার সাথে হাঁটতে হাঁটতে আমি সেই দোকানটির অনেক কাছে চলে আসলাম। দূর থেকে দেখতে পেলাম দোকানটির ভেতরে এখনো আলো জ্বলছে। তার মানে দোকানটি এখনো খোলা। আমি খুব অবাক হয়ে গেলাম। এটা ভেবেছে কাল সন্ধ্যার দিকে আমি যখন এখানে এসেছিলাম দোকানটি বন্ধ ছিল, অথচ আজ এত রাতেও দোকানটি খোলা। বিষয়টাকে তেমন একটা পাত্তা না দিয়ে আমি এগিয়ে গেলাম। আমি যখন দোকানটির খুব কাছে গেলাম, তখন দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পরা 10 থেকে 12 জন মানুষ দোকানের বাইরে থাকা বেঞ্চে বসে আছে। আরো খেয়াল করলাম তারা সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এমন একটা দৃশ্য দেখে আমি আমার হাঁটার মাত্রা বাড়িয়ে দিলাম এবং মোবাইলটা অন করে বাড়ির নাম্বারে কল দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মোবাইলটা অন করে দেখি চার্জ 1% হয়ে গেছে। সেই এক ঝলক দেখার পর আমার হাতে থাকা একমাত্র সম্বলটাও আমায় একা রেখে পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার সকল উজ্জ্বলতা ম্লান হয়ে গেল।
ততক্ষণে আমি সেই দোকানটা পার করে ফেলেছি। পেছনে সেই লোকগুলো এখনো দোকানে বসে আছে কিনা এটা দেখার জন্য যখন আমি পেছন ফিরে তাকালাম, তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই, পুরো বেঞ্চ ফাঁকা। বুঝতে বাকি রইল না যে আমি কিসের পাল্লায় পড়তে চলেছি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহর নাম নিয়ে বাড়ির রাস্তা ধরে জোরে একটা দৌড় দিলাম। কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে আমার জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল। দৌড়ানোর এক পর্যায়ে সেই পুকুরটির সামনে এসে দাঁড়াই। অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় হাত দিয়ে 2 হাঁটু ধরে মাথা নিচের দিকে দিয়ে হাঁটছিলাম। যখনই মাথা তুলে সামনের দিকে তাকিয়েছি, তখনই হঠাৎ কারোর জোরালো একটা ধাক্কা অনুভব করলাম। মনে হলো কেউ যেন চুপি চুপি আমার পেছনে এসে 2 হাত দিয়ে আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে আমি সরাসরি সেই পুকুরে পড়ি। এত রাতে পুকুরের ঠান্ডা পানিতে এভাবে যে পড়ে যাব তা কল্পনাতেও ভাবিনি। সৌভাগ্যক্রমে আমি সাঁতার জানতাম। পুকুরটা আয়তনে অনেক বড়ই ছিল। অদৃশ্য কিছু একটার ধাক্কা খেয়ে একদম পুকুরের মাঝ বরাবর এসে পড়েছি, যেখানে পানির গভীরতা অনেক বেশি। পানিতে থাকাকালীন চারপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। ঠান্ডায় আমার শরীর পুরো বরফ হয়ে গিয়েছিল। পানি থেকে উঠে আসতে যাব, তখন হঠাৎ আমার সাথে এমন একটা ঘটনা ঘটল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ পানির গভীর থেকে একটা ঠান্ডা হাত আমার ডান পাটা খুব শক্ত করে টেনে ধরল। সেই জিনিসটা আমায় টেনে পুকুরের আরো গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আমার কি করা উচিত তা আমি বুঝতে পারছিলাম না। প্রচন্ড জোরে চিৎকার করেও কোনো লাভ হচ্ছিল না, কেননা আমি আমার মুখ থেকে একটা শব্দ বের করতে পারছিলাম না। পুকুরের পানি যখন আমার ঠোঁট ছুঁই ছুঁই, তখন কাঁধ থেকে ব্যাগটা খুলে প্রাণপণে সেই হাতটার সঙ্গে লড়াই করতে লাগলাম। বাম পা দিয়ে অনেক লাথি মারার পরেও সেই হাত আমাকে একইভাবে ধরে রেখেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল এবার হয়তো আমার পা ছিঁড়ে সেই হাতের সঙ্গে তুলে নিয়ে যাবে। অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। পুরো শরীরটা পানির নিচে, তবুও মনে হচ্ছিল আমি হয়তো কোনো চোরাবালিতে আটকে গেছি। যতই ওপরে ওঠার চেষ্টা করছিলাম, ততই সেই হাত আবার আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পুকুরের পানি যখন আমার নাক ছুঁই ছুঁই, তখন মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। জানি না এই হাত আমায় কেন পুকুরের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি কোনো মানুষ তার সামনে মৃত্যুকে দেখতে পায়, তাহলে সে নিজের জীবন বাঁচানোর জন্য শরীরের সর্বশক্তি দিয়ে শেষ একটা চেষ্টা করে। আমিও ঠিক সেটাই করেছিলাম। যখন বুঝতে পারলাম দম ছোট হয়ে আসছে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না, তখন পানির নিচে ডুব দিয়ে 2 হাত সামনে এনে সেই ঠান্ডা হাতকে অনেক জোরে জোরে আঘাত করছিলাম। কিন্তু সেই জিনিসটাকে আঘাত করতে গিয়ে আমি নিজেই ব্যথা পাচ্ছিলাম। তার উপর আবার দমও শেষ, নিঃশ্বাস নেওয়ার কোনো উপায় নেই। অবস্থা মর্মান্তিক দেখে মাথাটা পানির উপরে তুলতে চাইলাম, কিন্তু এবার আর পারলাম না। সেই জিনিসটা আমায় টেনে পানির একদম গভীরে নিয়ে চলে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি আমার বিছানায় শুয়ে, আমার চারপাশে বাবা, মা, মামা, মামি, নানা, নানি সহ আরো অনেক লোকজন দাঁড়িয়ে। আমি তাদের জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে এলাম। ওনারা আমাকে বললেন ফজর নামাজের সময় কিছু লোক নাকি আমাকে সেই পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর আমাকে দেখে চিনতে পেরে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। সকলে যখন জানতে চাইল কি হয়েছিল, আমার সাথে সেদিন কি ঘটেছিল, তখন আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। শুয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম আমার ডান পাটা একেবারে অবশ হয়ে আছে। মনে হচ্ছিল শরীর থেকে ডান পাটা একদম বিচ্ছিন্ন। এরপর আমার পরিবারের পরিচিত একজন ডাক্তার এসে আমার চিকিৎসা করেন। ডাক্তার এসে চিকিৎসা করলেও আমার নানা ঘটনা বুঝতে পেরে বাড়ির পাশের মসজিদ থেকে একজন ইমামকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ইমাম সাহেব সকল ঘটনা শুনে বলেন, সেই রাতে প্রায় 1/2 শতাধিক জিন আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সে রাস্তায় ঘোরাঘুরি করছিল। আমি দোকানে বসে থাকতে যাদের দেখেছি তারা সবাই ছিল ভালো জিন, কিন্তু
আমাকে যে পেছন থেকে ধাক্কা দিয়েছিল এবং পানির নিচ থেকে আবার পা টেনে ধরেছিল, তারা দুইজনই ছিল খারাপ জিনের অন্তর্ভুক্ত। হুজুরের কাছে আমার প্রশ্নটা ছিল, আমি এখনো বেঁচে আছি কিভাবে? কেননা সেই রাতে সেই খারাপ জিন আমাকে এমন ভাবে টেনে ধরেছিল, আমার বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অবস্থা। হুজুর বলেন, তুমি বেঁচে আছো সেই রাতে দোকানে বেঞ্চে বসে থাকা 10 থেকে 12 জন ভালো জিনের কৃপায়। তারাই তোমাকে সেই খারাপ জিনটার হাত থেকে বাঁচিয়েছে। এই ছিল আমার ঘটনা। হয়তো ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন এবং ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। যারা আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠান তারা আসলে সংগ্রহ করেন, অনেক কষ্ট করে সময় নিয়ে লেখেন এবং আমাদেরকে পাঠিয়ে অপেক্ষা করেন আপনাদের রিয়াকশন জানার জন্য। সুতরাং অবশ্যই আপনারা রিয়াকশন জানিয়ে দেবেন, আপনাদের অনুভূতি, আপনাদের কেমন লাগলো ঘটনাগুলো শুনে সেটা একটু গুছিয়ে বলবেন।